কে এত ঘন ঘন কলিং বেল বাজাচ্ছে, বেজেই যাচ্ছে। উপরের ব্যালকনি থেকে পৃথা ঝুঁকে দেখে এক বয়স্ক ভদ্রলোক, কিন্তু বেশ লম্বা এবং ভালো স্বাস্থ্য, দাঁড়িয়ে আছেন। নেমে এসে দরজা খুলে দিতেই জিজ্ঞেস করলেন, ব্যানার্জি কোথায়? বলো বৈদ্যনাথ মুখার্জি এসেছে। পৃথা বাবাকে গিয়ে বলল। বাবা নিচে নেমে এলেন। পৃথা দেখল বাবা পা ছুঁয়ে প্রণাম করলেন আর বলে উঠলেন, আরে স্যার, বসুন বসুন। বাবা পরিচয় করালেন, আমার মেয়ে পৃথা। পৃথা প্রণাম করল। হয় গরমের ছুটি, না হলে শীতের ছুটিতে পৃথা ছেলে মেয়েকে নিয়ে বছরে একবার বাপের বাড়ি নিশ্চয়ই আসে। কিছুক্ষণ বসে ভদ্রলোক চা জলখাবার খেয়ে চলে গেলেন। বাবা এসে পৃথাকে একটা বই দিলেন, বললেন, এই বইটি বৈদ্যনাথ বাবু নিজের খরচে পাবলিশ করেন আর চেনা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে বিলি করেন। তবে এখন একটি পাবলিশিং হাউসে বই ছাপানোর ব্যাপারে কথা হয়েছে। ওরা নিজেদের খরচায় ছাপাবে এবং দোকানে দোকানে ডেলিভারি ওরাই করবে। পৃথা জিজ্ঞেস করল, উনি কে? তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করলে দেখলাম। বাবা বললেন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার ছিলাম তখন উনি ডিআইজি ছিলেন। বৈদ্যনাথবাবু খুব সৎ এবং স্ট্রিক্ট অফিসার ছিলেন। বছর 10 আগে অবসর নিয়েছেন। স্ত্রী মারা গেছেন বছর 5 আগে। একটি মাত্র ছেলে বউ এবং নাতনি পুনায় থাকে। কতবার নিয়ে যেতে চেয়েছে বাবাকে, কিছুতেই এই বাড়ি ছেড়ে যাবেন না। একজন 24 ঘন্টার দেখাশোনার জন্য লোক আছে। দুপুরবেলায় পৃথা খাওয়া দাওয়ার পর বইটি পড়া শুরু করলো। বইটির নামকরণ খুব সুন্দর, মনের ডায়েরি। প্রচ্ছদও দারুণ। ছোট ছোট গল্প, কিছু কবিতা এবং একটি উপন্যাস। কি সুন্দর সব গল্প, বিভিন্ন আঙ্গিকে লেখা। কোথাও জীবনে রোজ নামছে জলছবি সুন্দরভাবে ফুটে উঠেছে, আবার কোথাও মনুষ্যত্বের উত্তরণ, মানবিকতার পরিবর্তন, পারস্পরিক সম্পর্কের সমীকরণ। আহা, মন ভালো হয়ে গেল পৃথার। লেখক লেখিকা কারোর নাম পরিচিত নয়, অথচ জীবনের নানা রঙের রামধনু সুন্দরভাবে আঁকা আছে এই বইটিতে। পৃথা বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা, উনি কেন নিজের খরচায় বই ছাপেন আর কেনই বা সবাইকে বিলি করেন? তখন বাবা বলল, ওই বইটিতে উনার স্ত্রীর একটি কবিতা বা গল্প নিশ্চয়ই থাকবে। তুই নিশ্চয়ই পড়েছিস। যদিও উনার স্ত্রী 5 বছর আগেই মারা গেছেন, কিন্তু বৈদ্যনাথ বাবুর আজ বছর 2 হলো এই বই ছাপানোর নেশা হয়েছে। বছরে 4 বার বেরোয় এই বইটি। পৃথা বলল, আচ্ছা, তাহলে ওই স্বর্গীয় নীলিমা মুখার্জি উনার স্ত্রী। খুব সুন্দর একটা কবিতা পড়লাম উনার লেখা। বাবা বললেন, দাঁড়া, উনাকে বলবো তোর খুব ভালো লেগেছে বইটি, আর তুইও একটু আধটু লেখিস, সেটাও জানাবো ওনাকে, খুশি হবেন। পরের দিন বাবা ফোন করে বৈদ্যনাথ বাবুকে বললেন, পৃথার বইটি দারুণ লেগেছে। উনি খুব খুশি হলেন। আরও যখন শুনলেন পৃথাও কিছু কিছু লেখে, তখন তো উনি পৃথাকে সোজা নেমন্তন্ন করে বসলেন। পরের দিন বিকেলবেলায় পৃথার ছেলে মেয়েকে নিয়ে বৈদ্যনাথ বাবুর বাড়ি গেল। খুব খুশি হলেন। পৃথা দেখল খুব শখ করে বাড়ি বানিয়েছেন। সুন্দর ঝুল বারান্দা, তাতে মাধবীলতার গাছ দেওয়াল বেয়ে সোজা দোতলায় উঠে গেছে। দোতলার ব্যালকনিতে সুন্দর একটি কাঠের কারুকাজ করা দোলনা আছে। ঘরে ঢুকে দেখল সুন্দর করে সাজানো সব কিছু, সব জায়গায় রুচির ছাপ। বসার ঘরের দেওয়ালে খুব বড় একটি ফটো টাঙানো, এক খুব সুন্দরী হাসিমুখ মহিলার ফটো। কপালে বড় টিপ, কালো ঢাকাই পরে আছেন। পৃথা বুঝল এটাই বৈদ্যনাথ বাবুর স্ত্রীর ফটো। উনি দেখলেন পৃথা ফটোর দিকে তাকিয়ে আছেন। তখন উনি বললেন, এটা আমার স্ত্রী নীলিমা। 5 বছর আগেই না ফেরার দেশে যাত্রা করেছে। বৈদ্যনাথবাবু নানা রকম গল্প করতে লাগলেন। পৃথার তো খুব ইচ্ছে করছে বইটির ব্যাপারে জিজ্ঞেস করতে, কিন্তু কথা শুরু করতে পারছে না। উনি নিজেই বললেন, শুনলাম তুমি নাকি লেখো, খুব ভালো। কোনো পত্রিকাতে দিয়েছ? পৃথা বলল, হ্যাঁ, 2টি পত্রিকাতে বেরোয় আমার লেখা। আপনি যে বইটি নিয়ে গেছিলেন ওটা আমি পড়লাম, অসাধারণ সব লেখা। ওই ব্যাপারেই আমার কিছু জানার আছে কাকাবাবু, যদি কিছু মনে না করেন। বৈদ্যনাথবাবু বললেন, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে। আমি কেন নিজের পয়সা খরচ করে বইটি প্রিন্ট করাই, আর কেনই বা বিনা পয়সায় সবাইকে বিলি করি, তাই না? পৃথা বলল, একদম তাই।
বৈদ্যনাথবাবু তখন বললেন, তাহলে তোমায় বলি শোনো, আমি অফিস নিয়েই বেশি ব্যস্ত থাকতাম, কোনোদিনও ঘরের কোনো ব্যাপারে মাথা গলাতাম না। নীলিমা খুব গুছিয়ে সংসার করত, প্রতিটি কাজ ও নিখুঁত ছিল। আমার অফিস, ক্লাব এ প্রায় কিছু না কিছু পার্টি লেগেই থাকতো। নীলিমা সব জায়গাতেই যেত আমার সঙ্গে, কিন্তু যেন অনিচ্ছেতে যেত। একদিন রাত্রে শুতে এসে পাশে বসে লজ্জা লজ্জা মুখে বলল, হ্যাঁ গো, ছোট ছোট গল্প, কবিতা কোন পত্রিকাতে পাঠানো যায় বলতে পারো? আমি জিজ্ঞেস করলাম, কেন, কে পাঠাবে গল্প কবিতা? তখন নীলিমা দৃষ্টি নামিয়ে বলেছিল, আমি। আমি চমকে উঠেছিলাম, হাহা করে হেসে উঠেছিলাম। বলেছিলাম, ও বাবা, হাতা খুন্তি ছেড়ে শেষে কলম ধরার শখ? ভালোই তো আছো, নিজের ঘর সংসার নিয়ে আবার লেখিকা হওয়ার শখ কেন? হাতা খুন্তির কথা বলার কারণ, আসলে নীলিমা দারুণ রান্না করত। সহায়িকা থাকলেও নিজের হাতে রান্না না করলে ওর শান্তি হতো না। এরপর আর কোনোদিনও কিছু বলেনি। এর বহুদিন পরের কথা, আমার রিটায়ারমেন্টের বছর 5 পর নীলিমা এক ম্যাসিভ হার্ট অ্যাটাকে চলে গেল। ছেলে, বউ, নাতনি পুনাতে থাকে। ওরা নিয়ে যেতে চায় আমায়, আমি যেতে চাই না। একদিন একটা পুরনো জমির দলিল কিছুতেই খুঁজে পাচ্ছি না। ভাবলাম যদি নীলিমার আলমারিতে থাকে, তাই বহুদিন পর ওর আলমারি খুললাম। দলিল খোঁজার সময় সব কাপড় উল্টে পাল্টে দেখছি। তখন দেখি নীলিমার একটি শাড়ির ভাঁজে দুটো মোটা মোটা ডায়েরি রাখা আছে। ডায়েরিগুলো বের করলাম। একটাতে খালি কবিতা আছে, আর একটাতে ছোট ছোট নানা গল্প। ওই গল্পগুলির মধ্যেই একটি লেখা লিখেছে, যার নামকরণ করেছে তোমায় বলছি। এই লেখাটাই আমার জীবন বদলে দিল। দাঁড়াও পৃথা, তোমায় পড়ে শোনাই। এবারে বৈদ্যনাথবাবু একটি নীল রঙের ডায়েরি বের করলেন ড্রয়ার থেকে, পড়া শুরু করলেন। ওগো শুনছো, তোমায় বলছি, হ্যাঁ হ্যাঁ তোমায় বলছি। ছোট্ট থেকে বইয়ের পোকা আমি। ভীষণ কবিতা ভালোবাসতাম। বাপের বাড়িতেও ভীষণ রক্ষণশীল পরিবেশ, তাই লুকিয়ে কিছু কিছু লিখলেও কাউকে বলতে পারিনি। তোমার সঙ্গে বিয়ে হয়ে যখন এলাম, ভাবলাম যাক, এবার অন্তত নিজের ইচ্ছে পূরণ হবে। লুকিয়ে লুকিয়ে লিখতাম, লজ্জা লাগতো বলতে, তবুও বলে ফেললাম একদিন। হাহা করে হেসে উড়িয়ে দিলে। কখনো মনে হয়নি তোমার, আমারও একটা মন আছে, নিজস্ব সত্তা আছে? ভাবতে এই তো গাড়ি, বাড়ি, শাড়ি, গয়না, পার্টি, ঘরের 24 ঘন্টার জন্য আরদালি, কাজের লোক, আর কি চাই সুখী হওয়ার জন্য? যখন ভোরবেলায় উঠে ছাদে গিয়ে ভোরের আলো মেখে পাখিদের কলকাকালি শুনতাম, বলতাম ওদের, তোরাই ভালো আছিস। মুক্ত হাওয়ায় যখন ইচ্ছে ডানা মেলে দিস। হঠাৎ করে কালবৈশাখী এসে যখন সমস্ত চরাচর অন্ধকার করে দাপিয়ে বেড়াতো, গাছগুলি যেন দুহাত বাড়িয়ে জলে শীতল ধারায় স্নিগ্ধ হতো। মনে হতো আমিও দৌড়ে চলে যাই ওই জলের ধারায় স্নিগ্ধ হতে, শীতল হতে। দক্ষিণের বারান্দায় খুব শখ করে দোলনা লাগিয়েছিলাম। খুব ইচ্ছে হতো সন্ধেবেলায় দুজনে বসে একটু গল্প করি, একটু হাত ধরি। কিন্তু তুমি তো ভীষণ ব্যস্ত, তোমার অফিস, ক্লাব আছে, সেখানে সময় কাটাতে তোমার বেশি ভালো লাগতো। আমি চুপটি করে দোলনাতে বসে ওই গুচ্ছ গুচ্ছ মাধবীলতার সাথে গল্প করতাম। মাধবীলতার গুচ্ছরা মাথা দুলে দুলে বলতো, দুঃখ করো না গো, ও মেয়ে, দুঃখ করো না। ঠান্ডা হাওয়া এসে গায়ে মাথায় আদরে পরশ বুলিয়ে যেত। তুমি একদিন বলেছিলে আমায়, কি সবসময় এত উদাস হয়ে থাকো, আর বাড়িতেই বসে থাকো কেন? অফিস, ক্লাব, এসব অফিসারের বউরা কত পার্টি করছে, এনজয় করছে, ওখানে ওদের সাথে জয়েনও তো করতে পারো। কখনো বুঝতেই পারলে না আমায়। জানি না কখনো এই লেখাগুলো কেউ দেখতেও পাবে কি না। আমার এই কবিতা, গল্প হয়তো এই ডায়েরিতেই থেকে যাবে সারা জীবন। তবু লিখছি। তুমি ভালোবাসতে আমায়, তাতে কিছুমাত্র সন্দেহ নেই গো। কিন্তু আমার ভালো লাগাটাই বুঝতে পারোনি, নাকি বুঝতে চাওনি? আমার মতোই হয়তো কতজন আছে যাদের ভালো লাগা এমনি করেই ডায়েরিতে মুখ লুকিয়ে থেকে যায় সারা জীবন। এবার বৈদ্যনাথবাবু ডায়েরি বন্ধ করে বললেন, জানো পৃথা, এই লেখা আমার অন্তরের চক্ষু খুলে দিল। আমার বোধোদয় হলো, চিন্তাধারার উত্তরণ ঘটল। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করে যারা যারা লিখতে ভালোবাসে অথচ পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কোথাও পাঠাতে পারে না বা ছাপাতে পারে না, তাদের লেখা একত্র করে
এবং সাথে আমার নীলিমার কোনো একটি লেখা নিয়ে বছরে 4টি বই ছাপাই। আমার নীলিমার স্বপ্নপূরণ আরও অনেক নীলিমার মধ্যে দিয়ে হোক। সব নীলিমার মনের ডায়েরি ছড়িয়ে পড়ুক বইয়ের পাতায় পাতায়। পৃথা দেখল বৈদ্যনাথবাবুর চোখ দুটি চিকচিক করছে, আর নীলিমার ফটোতে ওই অনিন্দ সুন্দর হাসিটি যেন আরও প্রস্ফুটিত হয়ে উঠছে। শুনছিলেন আজকের গল্প স্বপ্নপূরণ, কলমে কাকলি মুখার্জি। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।